আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ডাক্তার আবুল হোসেন কলেজ, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত একটা ক্লাস নিয়েছি তোমাদের। আজকে ক্লাসের শুরুতেই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, ভালো থাকো, এটাই কামনা করি। তাছাড়া এই কোভিড-19 সময় সামাজিক দূরত্ব আমরা বজায় রাখব এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব। পাশাপাশি আমরা হাত ভালোভাবে সাবান দিয়ে ধোব অথবা হ্যান্ড স্যানিটাইজার করে নেব। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচ্য বিষয় আমি অলরেডি লিখে দিচ্ছি, সামগ্রিক ব্যয় অর্থাৎ এগ্রিগেট এক্সপেন্ডিচার। আমরা গত ক্লাসে একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়ের সামগ্রিক আয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা বিষয় হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে শুরু করি বন্ধুরা। তাহলে সামগ্রিক চাহিদা পূরণের যে ব্যয় নির্বাহ করতে হয় সেটাই হচ্ছে সামগ্রিক ব্যয়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা কর্মের চাহিদার সৃষ্টি হয় সেটাকে বলে সামগ্রিক চাহিদা। তাহলে সামগ্রিক চাহিদা সেটাকে আমরা যদি বলি, তাহলে দ্রব্য সেবার যে চাহিদার সৃষ্টি হয় এটা মূলত ভোগ ব্যয় ও বিনিয়োগের চাহিদার থেকে সৃষ্টি। এ কারণে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে সামগ্রিক ব্যয় খাতের দৃষ্টিকোণ থেকে অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নিম্নরূপ আমরা দেখতে পারি। এক নম্বর হচ্ছে গিয়ে দুই খাত বিশিষ্ট অর্থনীতি। দুই নম্বর হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তিন নম্বর হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতি। এখন দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে কি আছে আমরা এটা জেনে নিই। দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবার, ব্যক্তিবর্গ ও বেসরকারি বিনিয়োগের সমষ্টি। বেসরকারি বিনিয়োগ ব্যয় এবং পরিবারের ব্যয়ের এই সমষ্টি মিলেই হচ্ছে লাগে দুই খাত বিশিষ্ট অর্থনীতি। সেটাকে আমরা নিম্নোক্তভাবে আমরা দেখাতে পারি, অর্থাৎ অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার সমান সমান সি প্লাস আই। এখানে হচ্ছে সি সমান হচ্ছে কনজামশন অর্থাৎ ভোগ, সি হচ্ছে কনজামশন, CONCPTION কনজামশন অর্থাৎ ভোগ ব্যয়, আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ ব্যয়। তাহলে দুই ক্ষেত্রের অর্থনীতিতে একটা হচ্ছে পরিবারবর্গ ব্যয় অর্থাৎ ভোগ ব্যয়, আর একটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ। এই দুইয়ের সমন্বয়ে অর্থনীতিতে সামগ্রিক ব্যয় বিবেচনা করা হয়। অন্যদিকে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবারবর্গ ব্যয় এবং বেসরকারি বিনিয়োগের পাশাপাশি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা আছে অর্থাৎ সরকারি ব্যয় এখানে প্রযোজ্য। যেমন আমরা লিখতে পারি তাহলে AE সমান অর্থাৎ এগ্রিগেট ইনকাম এক্সপেন্ডিচার সি প্লাস আই প্লাস জি। এখানে এটা হচ্ছে জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ এটা হচ্ছে সরকারি ব্যয়। এবং চার খাত বিশিষ্ট অর্থনীতি হচ্ছে বিনিয়োগ ব্যয়, বেসরকারি খাতে বিনিয়োগ ব্যয়, পরিবারবর্গের ব্যয় এবং সরকারি ব্যয়ের পাশাপাশি মুক্ত অর্থনীতি বিবেচ্য। সেখানে হচ্ছে নিট রপ্তানি আয় বিবেচ্য, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট যদি আমরা ধরি, অর্থাৎ এটাকে আমরা নিম্নোক্তভাবে প্রকাশ করতে পারি এই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট এখানে বোঝানো হচ্ছে এক্সপোর্ট
আর এমটা হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ আমদানি রপ্তানি। এখানে নিট আমদানি রপ্তানি কথা বলা হয়েছে, নেট এক্সপোর্ট। তাহলে সরকারিভাবে যেমন আয় আছে, সরকারিভাবে ব্যয়ও আছে। সেক্ষেত্রে সামগ্রিক আয় বিবেচনার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পেয়েছি। খাত বিশিষ্ট অর্থনীতিতে, 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে, 3 খাত বিশিষ্ট, 4 খাত বিশিষ্ট অর্থনীতি বিবেচ্য এখানে। তা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে যে ভোগ ব্যয়। ভোগ কি এটা আমাদের জানা প্রয়োজন। সাধারণত মানুষ কোনো দ্রব্য সেবা সামগ্রী উপযোগ যখন নিঃশেষ করে, অর্থাৎ ব্যবহার করা শেষ করি, তখন সেটাকে আমরা ভোগ বলি। তাহলে এক্ষেত্রে ভোগ ব্যয়টা কি? সামগ্রিক ব্যয়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোগ ব্যয়। তাহলে ভোগ ব্যয় কি? মানুষের অভাব পূরণের জন্য দ্রব্য সামগ্রী সেবা ব্যবহার করি থাকি। এই দ্রব্য সামগ্রী ব্যবহারের ফলে যে উপযোগ নিঃশেষ হয় সেটাই হচ্ছে ভোগ। তাহলে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয়। ভোগ কি আয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যেমন এছাড়াও আয়, রুচি, অভ্যাস, সময় ইত্যাদি এগুলো দ্বারা ভোগ প্রভাবিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে ভোগ ব্যয় অর্থাৎ আমরা লিখতে পারি ভোগ ব্যয়, কনজামশন এক্সপেন্ডিচার যদি আমরা চিন্তা করি, তাহলে ভোগ ব্যয়টা সঙ্গে আমার মনে ক্লিয়ার হয়েছি যে মানুষ কোনো দ্রব্য সেবা সামগ্রী ব্যবহার করে উপযোগ নিঃশেষ করেই হচ্ছে ভোগ। সেই দৃষ্টিকোণ থেকে ভোগ 2 প্রকারের। ভোগ 2 প্রকার। 1 নম্বর হচ্ছে স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত ভোগ। 2 নম্বর হচ্ছে প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগ। তাহলে স্বয়ংভূত ভোগ কোনটা আর প্ররোচিত ভোগ কোনটা আমরা একটু আইডিয়া নিই। স্বয়ংভূত ভোগ হচ্ছে এই ভোগটা আয় দ্বারা প্রভাবিত হয় না, আয় থাক আর না থাক তবু যে ভোগ বজায় থাকে সেটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। এক কথায় যদি আমরা বলি, অর্থাৎ আয় না থাকলেও যে ভোগ হয় সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। তাহলে আয়ের যে কোনো স্তরে এই ভোগ ব্যয়টা কি সবসময় পজিটিভ থাকে। আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি, সি এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ভোগ অপেক্ষক সি। এখানে যদি আমরা এ দিই, অর্থাৎ 0 থেকে, অর্থাৎ শূন্য থেকে যে এ পর্যন্ত যে ভোগ, আয়ের যে কোনো স্তরে আয় বাড়লেও বা কমলেও, আয় বাড়ুক আর কমুক, এই যে কোনো স্তরে এই ভোগ ব্যয়টা কী থাকে? একই থাকে। অর্থাৎ আয় যে কোনো স্তরে যে ভোগ ব্যয় বজায় থাকে সেটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। তো স্বয়ংভূত ভোগ এটা মূলত আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার সে কিন্তু ভোগ করে, কোনো ইনকাম করে না। তাহলে সেই ভোগটা কোন ধরনের ভোগ? সেটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। আমরা অনেক স্টুডেন্ট আছি, অনেকেই ইনকাম এখনও করি নাই, তাই না? তাহলে তুমি যে খরচটা করছো, তাহলে এই খরচটা কীভাবে হচ্ছে? তোমার ইনকাম নাই, এটা হয়তো তোমার বাবার থেকে নেওয়া, অতীতে কারো কাছ থেকে হালাত ধার ইত্যাদি হতে পারে। তা এই ক্ষেত্রে তুমি যে ব্যয়টা করছো বা ভোগটা করছো, এই ব্যয়টা বা ভোগটার নামই হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়, যেটা আয়ের যে কোনো স্তরেই বজায় থাকে। ক্লিয়ার? আশা করি। আরেকটা আছে প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগটা কি? যে এটা মূলত আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়ার সাথে সাথে যে ভোগ ব্যয় পরিবর্তিত হয়, আয় বাড়ার সাথে সাথে যে ভোগ ব্যয় মূলত পরিবর্তিত হয় সেটাই হচ্ছে প্ররোচিত ভোগ। যেমন আমরা বিষয়টা চিত্রের সাহায্যে যদি দেখি, আমরা একটু মুছে দিতে পারি যেহেতু একটা লেখা হয়ে গেছে। তাহলে প্ররোচিত ভোগ চিত্রের সাহায্যে আমরা দেখি, নিম্নোক্তভাবে প্রকাশ করতে পারি। তাহলে আয়ের যে কোনো স্তরে আয় যখন y0 তখন ভোগ এই পর্যায়ে আসে, অর্থাৎ আমরা এখানে এটা নিতে পারি C0 দিতে পারি ভোগ। আয় যদি বাড়ে
তাহলে ভোগটা কী হচ্ছে আলটিমেটলি আয় যদি বেড়ে y1 হয়, অর্থাৎ ভোগটা যদি আয় বেড়ে যায়, আয় y0 থেকে বেড়ে y1 হয়, তখন ভোগ বি বিন্দুতে ভোগটা বেড়ে C0 থেকে C1 হয়, অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। এটা হচ্ছে পরিচিত ভোগ। তাই এখানে পজিটিভ সম্পর্ক, আর এখানে স্থির সম্পর্ক ছিল আগে স্বয়ংভূত ভোগ ব্যয়ের ক্ষেত্রে। তাহলে আয়ের উপর যে ভোগ ব্যয় নির্ভরশীলতা, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, এটা হচ্ছে মূলত পরিচিত ভোগ, যার চিত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি। আয়ের যে কোনো স্তরে আয় যত বাড়বে ভোগ ব্যয় তত বাড়বে, এটি হচ্ছে পরিচিত ভোগ। তাহলে ভোগ ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভোগ অপেক্ষক। আমরা ভোগ নিয়ে আলোচনা করব, ভোগ অপেক্ষকটা কী একটু আমরা দেখব, ভোগ অপেক্ষক সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কনজামশন ফাংশন। আমরা জানি যে আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটাই হচ্ছে ভোগ অপেক্ষক। অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। অর্থনীতিবিদ লর্ড কেইন্স বলছেন ভোগ অপেক্ষক, অর্থাৎ অর্থনীতিবিদ লর্ড কেইন্স হচ্ছে ভোগ অপেক্ষক ধারণার প্রবর্তক। তিনি বলতেছেন আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না, আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় কমলে ভোগ কমে। তাহলে বিষয়টা আমরা দেখি, ভোগ অপেক্ষক। আমরা আগেই বলছি যে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটা হচ্ছে ভোগ অপেক্ষক। তো আয় বাড়লে যেহেতু ভোগ বাড়ে, তাহলে আয় ও ব্যয়ের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, অর্থাৎ সরাসরি সম্পর্ক বলতে পারি, পজিটিভ সম্পর্ক। আয় বাড়ার সাথে সাথে এটা নির্ভর করে, অর্থাৎ আমরা অপেক্ষকটা এভাবে লিখতে পারি, সি সমান ফাংশন অফ ওয়াই। এখানে সি হচ্ছে ভোগ ব্যয় আর ওয়াইটা হচ্ছে আয়। ওয়াইটা কি? আয়। তাহলে আয় যদি এখানে বাড়া কমা করে, তাহলে ভোগ ব্যয় বাড়া কমা করবে। তাহলে আয়ের উপর যে ভোগ ব্যয় নির্ভরশীলতার যে সম্পর্ক, অর্থাৎ ফাংশন, এটাকে আমরা বলছি ফাংশন। অর্থাৎ আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করে দিচ্ছে, এটাকে এফ, অর্থাৎ ফাংশন। তাহলে এই আয় ও ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্ক হচ্ছে ভোগ অপেক্ষক। ঠিক আছে? তাই ভোগ অপেক্ষক আমরা আরেকটু ক্লিয়ার করতে পারি যে অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থেকে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায়, সেটাই হচ্ছে ভোগ অপেক্ষক। তো বিষয়টা আমরা একটু সূচির মাধ্যমে দেখতে পারি যে ভোগ অপেক্ষক বিষয়টা কি। সূচির মাধ্যমে আমরা একটু দেখি। ধরলাম এটা হচ্ছে আয় ওয়াই, এটা হচ্ছে ভোগ ব্যয়। ভোগ ব্যয় সূচির মাধ্যমে আমরা এটা একটু দেখব। আয় যখন 10 টাকা তখন ভোগ ব্যয় কত? আয় যখন 10 তখন ভোগ ব্যয় হচ্ছে 5। এখানে এটা হচ্ছে সি, 5 টাকা। এক্সাম্পল নিলাম। আয় যখন বেড়ে আমার 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ইভেন 50 টাকা হয়, 50 টাকা হন, তখন ভোগ ব্যয় বৃদ্ধি পেয়ে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। তাহলে সূচিতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আয় বাড়ার সাথে সাথে ভোগ বাড়ছে, কিন্তু আয় বাড়ছে কত টাকা? 20 থেকে যদি আমি 10 বাদ দিই, তাহলে 10 টাকা আয় বাড়ছে, প্রতি ক্ষেত্রে 10 টাকা করে আয় বাড়ছে, কিন্তু ভোগ ব্যয় প্রতি ক্ষেত্রে 5 টাকা করে বাড়ছে। একটা কাল্পনিকভাবে আমরা এটা ধরে নিছি। তাহলে আয় যে হারে বাড়তেছে ভোগ ব্যয়, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কি সে হারে বাড়তেছে না, অর্থাৎ একই হারে বাড়তেছে না। তাহলে সূচিতে আমরা দেখতেছি আয়ের বিভিন্ন স্তরে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। তবে উল্টোভাবে যদি আমরা চিন্তা করি, 50 টাকা থেকে যদি আয় কমে 40 টাকা হয়ে যায়, তাহলে 25 টাকা থেকে ভোগ কমে 25 টাকা থেকে ভোগ কমে কত হবে? 20 টাকা। তাহলে আয় বাড়লে ভোগ বাড়ে, আর আয় কমলে ভোগ বাড়ে। বিষয়টা আমরা একটু চিত্রে, রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। দশ, 20, 30, 40, 50। ভোগ ব্যয় আমরা দেখি 5, 10, 15, 20, 25 সি। তাহলে আয় যখন আমার 10 টাকা তখন ভোগ কত? 5। আয় যদি 10 হয় ভোগ কত? 5। একটা বিন্দু আমরা পেলাম, সমন্বয় বিন্দু আমরা দিতে পারি বা সংমিশ্রণ বিন্দু এ। আয় যখন 20 টাকা তখন ভোগ লগে 10 একক সংমিশ্রণ বিন্দু বি। আয় বেড়ে 30 টাকা হলে
ভোগ বেড়ে 15 টাকা সংমিশ্রণ বিন্দু সি। আয় বেড়ে যদি 40 টাকা হয় তাহলে ভোগ বেড়ে 20 একক সংমিশ্রণ বিন্দু ডি। আয় বেড়ে সর্বশেষ 50 তাহলে ভোগ বেড়ে 25, এটা সংমিশ্রণ বিন্দু আছে এ। তাহলে এখন এ বি সি ডি এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে আমার ভোগ অপেক্ষক, অর্থাৎ ভোগ রেখা সেশন ফাংশন অফ ওয়াই, এটা আমরা বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সামগ্রিক ব্যয় এবং ভোগ ব্যয়। ভোগ দুই রকমের আমরা দেখছি, স্বয়ংভূত ভোগ, পরিচিত ভোগ। আরেকটা বিষয় আলোচনা করেছি আমরা ভোগ অপেক্ষক কী, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভোগ অপেক্ষক আমরা সূচির মাধ্যমে দেখছি এবং রেখাচিত্রের মাধ্যমে দেখছি। এখন একটা জিনিস এখানে লক্ষণীয় যে ভোগ অপেক্ষক অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে ভোগ বেড়ে যাচ্ছে। মানুষের আয় বাড়ার সাথে সাথে যে ভোগটা বাড়ে এটা আমরা পূর্বে বলছি যে এটাকে বলা হচ্ছে পরিচিত ভোগ। আরেকটা ভোগের কথা বলছিলাম স্বয়ংভূত ভোগ। আয় বাড়লে পরে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, আয়ের যে কোনো স্তরে ভোগ ব্যয়টা নির্দিষ্ট থাকে, সেটা হচ্ছে পরিচিত ভোগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।